বোমা, বোমা অনেক আছে। বোমা, এই সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি অনেক, একটা ফোন পর্যন্ত দিলে না। মেঘলার কাছে গিয়ে কি তোমার এই অসুস্থ স্ত্রীর কথা একবার মনে পড়েনি? সরি বৃষ্টি, আমি আসলে এমন একটা পরিস্থিতিতে আছি, এই ধন সম্পত্তি সবকিছু আমার কাছে বেশ মনে হচ্ছে। মানে মেঘলার কাছে গিয়ে এখন আমি তোমার কাছে বিষ হয়ে গেলাম? দেখো বৃষ্টি, আমি বন্ধুরা, আজকের পর্বে ঘটতে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। অনিকের চোখে তখনও ঘুম নেই। গত কয়েকদিনের ঘটনাগুলো যেন বারবার তার মনে ফিরে আসছে। সাইমা চৌধুরীর বলা প্রতিটি কথা সে নতুন করে ভাবতে শুরু করল। এতদিন যাদের সে নিজের আপন মানুষ বলে বিশ্বাস করেছে, তাদের মধ্যেই যেন লুকিয়ে আছে অনেক অজানা সত্য। সকালের আলো ফুটতেই অনেক সিদ্ধান্ত নিল, আর অপেক্ষা নয়। আজই সে সব রহস্যের উত্তর খুঁজে বের করবে। কিন্তু সে জানত না, তার এই সিদ্ধান্তই তাকে আরও বড় বিপদের দিকে নিয়ে যাবে। এদিকে সাইমা চৌধুরী নিজের অফিসে বসে একের পর এক ফোন রিসিভ করছেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। একজন সহকারী এসে জানাল, ম্যাডাম, অনিক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সাইমা চৌধুরী কিছুক্ষণ নীরব থেকে বললেন, ওকে ভেতরে পাঠাও। অনিক কক্ষে ঢুকেই বলল, আমি আর অন্ধকারে থাকতে চাই না। সত্যিটা জানতে এসেছি। সাইমা চৌধুরী গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সব সত্য একদিনে জানা যায় না, অনিক। কিছু সত্য জানার জন্য সাহস লাগে। অনিক দৃঢ় কণ্ঠে বলল, যত কঠিনই হোক, আমি সত্য জানতে প্রস্তুত। সাইমা চৌধুরী টেবিলের ড্রয়ার খুলে একটি পুরনো ফাইল বের করলেন। ফাইলটি বহু বছরের পুরনো। ধুলো জমে থাকা সেই ফাইলের ভেতরে ছিল কিছু ছবি, কিছু কাগজ এবং একটি চিঠি। চিঠিটি অনিকের হাতে দিয়ে তিনি বললেন, এটা পড়ো। তারপর হয়তো অনেক প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। অনেক চিঠি পড়তে শুরু করল। কয়েক লাইন পড়তেই তার মুখের রং বদলে গেল। সে অবাক হয়ে সাইমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি? সাইমা চৌধুরী শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু পুরো সত্য এখনো জানো না। ঠিক তখনই বাইরে হঠাৎ চিৎকার শোনা গেল। অফিসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে জানাল, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। অনিক আর সাইমা চৌধুরী দ্রুত কক্ষের দরজা বন্ধ করে দিলেন। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। সাইমা চৌধুরী বললেন, আমি আশঙ্কা করছিলাম এমন কিছু ঘটতে পারে। অনিক জিজ্ঞেস করল, তারা কি চায়? ওরা চায় এই ফাইলটা কারো হাতে না পৌঁছাক, উত্তর দিলেন সাইমা চৌধুরী। বাইরে ধাক্কার শব্দ আরও জোরে শোনা যেতে লাগল। নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আক্রমণকারীরা থামছিল না। অনেক বুঝতে পারল, এখন শুধু নিজের নয়, সাইমা চৌধুরীর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সে দ্রুত ফাইলটি নিজের ব্যাগে রেখে বলল, আপনি চিন্তা করবেন না। সত্যিটা আমি প্রকাশ করব। সাইমা চৌধুরী বললেন, সাবধানে থেকো। কারণ এই সত্যের জন্য অনেকেই সবকিছু করতে প্রস্তুত। অনেক পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু সে বুঝতে পারছিল না, কেউ একজন দূর থেকে তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। রাস্তার মোড়ে পৌঁছাতেই একটি কালো গাড়ি ধীরে ধীরে তার সামনে এসে থামল। গাড়ির কাচ নামতেই ভেতর থেকে ভেসে এল একটি কণ্ঠ। অনিক, যদি নিজের এবং সাইমা চৌধুরীর ভালো চাও, তাহলে ওই ফাইলটা আমাদের হাতে তুলে দাও। অনিক এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সামনে কি অপেক্ষা করছে, তা সে নিজেও জানত না। বাংলা নাটকপ্রেমীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকের ৩৮তম পর্ব। আগের পর্ব শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, পরবর্তী পর্ব কবে প্রকাশ হবে? সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবের কমেন্ট সেকশন এবং বিভিন্ন ফ্যান গ্রুপে প্রতিদিন অসংখ্য মানুষ একই প্রশ্ন করছেন। কারণ আগের পর্বটি এমন একটি মুহূর্তে শেষ হয়েছে, যেখানে গল্পের গুরুত্বপূর্ণ মোড় সামনে অপেক্ষা করছে। তবে বাস্তবতা হল, নাটকের নির্মাতা বা প্রকাশকারী পক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন পর্বের নির্দিষ্ট প্রকাশের তারিখ ঘোষণা না করা পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে ৩৮তম পর্ব ঠিক কবে আসবে।
সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট বা গুজব দেখা গেলেও সেগুলো সবসময় সত্য হয় না। তাই নির্ভরযোগ্য তথ্যের জন্য অফিসিয়াল ঘোষণা অনুসরণ করাই সবচেয়ে ভালো। সাধারণত ধারাবাহিক নাটকের নতুন পর্ব প্রকাশের ক্ষেত্রে নির্মাতারা কয়েকটি বিষয় বিবেচনা করেন। প্রথমত, শুটিং সম্পূর্ণ হয়েছে কিনা। দ্বিতীয়ত, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন সহ পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে কিনা। তৃতীয়ত, মুক্তির জন্য উপযুক্ত সময় নির্বাচন। অনেক সময় বিশেষ দিন, সপ্তাহান্ত বা উৎসবকে কেন্দ্র করে নতুন পর্ব প্রকাশ করা হয়, যাতে বেশি দর্শক একসঙ্গে দেখতে পারেন। আগের পর্বের সমাপ্তি দেখে বোঝা যায় গল্পে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। দর্শকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। প্রধান চরিত্রগুলোর সম্পর্ক কোন দিকে যাবে, ভুল বোঝাবুঝির সমাধান হবে কিনা, নতুন কোনো চরিত্র আসবে কিনা, এসব নিয়ে সবাই আলোচনা করছেন। এই কৌতূহলই নতুন পর্বের জন্য অপেক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইউটিউব ও ফেসবুকে অনেকেই বিভিন্ন থাম্বনেইল ব্যবহার করে দাবি করছেন যে নতুন পর্ব আজই বা আগামীকাল প্রকাশ হবে। কিন্তু এসব তথ্যের বেশিরভাগেরই কোনো আনুষ্ঠানিক ভিত্তি থাকে না। তাই এমন ভিডিও বা পোস্ট দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অফিসিয়াল ঘোষণা এলেই সেটিই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হিসেবে ধরা উচিত। বাংলাদেশের নাটকগুলো সাধারণত নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশ করা হলেও অনেক সময় শুটিং বা অন্যান্য কারণে বিলম্ব হতে পারে। আবহাওয়া, শিল্পীদের সময়সূচি, সম্পাদনার অতিরিক্ত কাজ কিংবা নির্মাতাদের পরিকল্পনার পরিবর্তনের কারণেও প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে। তাই কিছুটা ধৈর্য ধরে অপেক্ষা করাই ভালো। দর্শকদের আগ্রহই একটি নাটকের সবচেয়ে বড় শক্তি। একটি পর্ব শেষ হওয়ার পর যদি হাজার হাজার মানুষ পরবর্তী পর্বের অপেক্ষায় থাকেন, তাহলে বোঝা যায় নাটকটি কতটা জনপ্রিয় হয়েছে। নির্মাতারাও সাধারণত দর্শকদের এই আগ্রহকে গুরুত্ব দেন এবং যত দ্রুত সম্ভব নতুন পর্ব প্রকাশের চেষ্টা করেন। আরেকটি বিষয় লক্ষণীয়, অনেক সময় নির্মাতারা নতুন পর্ব প্রকাশের আগে টিজার বা ছোট একটি প্রোমো প্রকাশ করেন। সেই প্রোমো থেকেই অনেকটা ধারণা পাওয়া যায় পরবর্তী পর্বে কী হতে পারে। তাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নজর রাখলে নতুন আপডেট সবার আগে জানা সম্ভব। এখন পর্যন্ত যদি আনুষ্ঠানিক কোনো প্রকাশের তারিখ ঘোষণা না হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট দিন বলা সম্ভব নয়। তবে অতীতের প্রকাশের ধারা অনুসারে অনেক দর্শক আশা করছেন খুব বেশি দেরি না করে নতুন পর্ব প্রকাশ করা হবে। অবশ্য এটি কেবল একটি অনুমান, নিশ্চিত তথ্য নয়। সবশেষে বলা যায়, জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের ৩৮তম পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা একেবারেই স্বাভাবিক। গল্পের পরবর্তী মোড় দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ পেলেই প্রকৃত প্রকাশের তারিখ জানা যাবে। ততক্ষণ পর্যন্ত গুজবের বদলে নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা করাই সবচেয়ে ভালো। কালো গাড়িটি অনেকের পিছু নিল। ব্যস্ত রাস্তার ভিড়ের মধ্যে প্রাণপণে দৌড়াতে লাগল সে। একবার পেছনে তাকিয়েই বুঝে গেল, যারা তাকে অনুসরণ করছে তারা কোনোভাবেই ফাইলটি হাতছাড়া করতে রাজি নয়। অনেক দ্রুত একটি সরু গলিতে ঢুকে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই সে লোকগুলোর চোখ এড়াতে সক্ষম হল। হাঁপাতে হাঁপাতে একটি পরিত্যক্ত ভবনের সামনে দাঁড়িয়ে ব্যাগ খুলে ফাইলটি আবার দেখল। ভেতরে থাকা নথিগুলো প্রমাণ করছিল বহু বছর আগে ঘটে যাওয়া একটি বড় ষড়যন্ত্রের সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিল। ঠিক তখনই অনিকের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সাইমা চৌধুরী। ফোন ধরতেই সাইমা চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বললেন, অনিক, তুমি কোথায়? তারা কি তোমাকে খুঁজে পেয়েছে? অনিক বলল, না, আপাতত নিরাপদ আছি, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় থাকা যাবে না। সাইমা চৌধুরী বললেন, ফাইলটি খুব সাবধানে রেখো। ওটার ভেতর এমন তথ্য আছে যা প্রকাশ হলে অনেকের মুখোশ খুলে যাবে। ঠিক তখনই ফোনের লাইন কেটে গেল। অনিকের মনে সন্দেহ হল, এটা কি নেটওয়ার্কের সমস্যা, নাকি কেউ ইচ্ছা করে সংযোগ বিচ্ছিন্ন করেছে। সে দ্রুত ভবন থেকে বেরিয়ে একটি নির্জন পার্কে গেল। বেঞ্চে বসে আবার ফাইল খুলতেই একটি ছোট খাম চোখে পড়ল। আগে এত তাড়াহুড়োর মধ্যে খামটি তার নজরে আসেনি। খাম খুলতেই বেরিয়ে এল একটি পুরনো ছবি। ছবিতে ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সাইমা চৌধুরী। তাদের পাশে আরেকজন ব্যক্তি, যার মুখের অর্ধেক অংশ ছেঁড়া।
ছবির পেছনে লেখা, সত্য একদিন ফিরে আসবেই। অনিক বিস্মিত হয়ে ছবিটি দেখছিল। তখনই তার কাঁধে একজন হাত রাখল। চমকে উঠে পেছনে তাকাতেই সে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ধীরস্বরে বললেন, তুমি অনিক, তাই তো? অনিক অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? বৃদ্ধ হালকা হাসলেন। তোমাকে খুঁজতেই আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। অনিকের কৌতূহল আরও বেড়ে গেল। আপনি কে? বৃদ্ধ চারপাশে তাকিয়ে নিচু স্বরে বললেন, এখানে কিছু বলা যাবে না। যারা তোমার পিছু নিয়েছে তারা আমাদেরও নজরদারি করছে। আমার সঙ্গে চলো। অনিক কিছুক্ষণ দ্বিধায় পড়ল, কিন্তু তার মনে হল এই মানুষটির কাছেই হয়তো সেই উত্তর রয়েছে যা এতদিন ধরে সে খুঁজছে। সে বৃদ্ধের সঙ্গে হাঁটতে শুরু করল, কিন্তু তারা বুঝতেই পারল না দূরে দাঁড়িয়ে থাকা একজন অচেনা ব্যক্তি মোবাইল ফোনে তাদের ছবি তুলে কারো কাছে পাঠিয়ে দিল। কয়েক সেকেন্ড পরই সেই ব্যক্তির ফোনে একটি বার্তা এল, অনিককে কোনোভাবেই সত্যের কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। অনিক তখনও জানে না তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এখনই শুরু হতে চলেছে। বৃদ্ধ লোকটির সঙ্গে অনিক দ্রুত শহরের কোলাহল ছেড়ে একটি নির্জন বাড়িতে পৌঁছাল। চারপাশে নীরবতা। দরজা বন্ধ করে বৃদ্ধ বললেন, এখন তুমি নিরাপদ, কিন্তু বেশি সময় নয়। যারা তোমাকে খুঁজছে তারা খুব কাছাকাছি পৌঁছে গেছে। অনিক আর অপেক্ষা করতে পারল না। আপনি কে? আর আমার সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। আমার নাম রহমান। বহু বছর আগে আমি সাইমা চৌধুরীর পরিবারের বিশ্বস্ত কর্মচারী ছিলাম। নিজের চোখে অনেক ঘটনা দেখেছি, কিন্তু তখন সত্য প্রকাশ করা সাহস পাইনি। অনিক ডায়েরিটি হাতে নিল। প্রতিটি পাতায় লেখা এমন সব ঘটনা যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। রহমান বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছড়ানো হয়েছে তার বেশিরভাগই সাজানো। আসল অপরাধীরা নিজেদের বাঁচাতে তোমাকে ব্যবহার করেছে। অনিক বিস্ময়ে বলল, তাহলে সাইমা চৌধুরী এতদিন আমাকে সব সত্য বলেননি কেন? রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিনি তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন। সত্য জানলে তোমার জীবন আরও বড় বিপদে পড়বে, এটা তিনি জানতেন। ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ শোনা গেল। রহমান জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আতঙ্কিত হয়ে বললেন, ওরা এসে গেছে। অনিক দ্রুত ডায়েরি ও ফাইল ব্যাগে ঢুকিয়ে নিল। বাড়ির দরজায় জোরে ধাক্কা পড়তে শুরু করল। দরজা খুলে দাও, পালানোর চেষ্টা করো না। অনিক রহমানকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। অন্ধকার গলিপথ পেরিয়ে তারা একটি পুরনো গুদামে গিয়ে লুকাল। ঠিক সেই সময় অনিকের ফোনে আবার সাইমা চৌধুরীর কল এল। অনিক, তুমি যেখানে আছো সেখান থেকে এখনই বেরিয়ে যাও। আমি জানতে পেরেছি তোমাদের অবস্থান ফাঁস হয়ে গেছে। অনিক অবাক হয়ে বলল, কিন্তু এটা জানল কে? সাইমা চৌধুরী কয়েক সেকেন্ড নীরব থেকে বললেন, আমাদের খুব কাছের একজন বিশ্বাসঘাতক আছে। সে প্রতিটি খবর শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে। এই কথা শুনে অনিক স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল শত্রু শুধু বাইরে নয়, তাদের ভেতরেও রয়েছে। ঠিক তখনই গুদামের বাইরে ভারী পায়ের শব্দ ভেসে এল। রহমান ফিসফিস করে বললেন, ওরা আমাদের খুঁজে পেয়েছে। অনিক চারদিকে তাকিয়ে পালানোর পথ খুঁজতে লাগল, কিন্তু এবার মনে হচ্ছিল চারদিক থেকেই তারা ঘিরে ফেলেছে। গুদামের বাইরে পায়ের শব্দ ক্রমেই বাড়ছিল। অনিক বুঝতে পারল আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা ভেতরে ঢুকে পড়বে। রহমান নিচু স্বরে বললেন, অনিক, পেছনের দেয়ালের পাশে একটি গোপন দরজা আছে। বহু বছর আগে এই গুদামটি ব্যবহার করা হতো। ওটা দিয়ে বের হতে পারলে আমরা বাঁচতে পারব। অনিক দ্রুত দেয়ালের দিকে এগিয়ে গেল। ধুলো ময়লায় ঢাকা একটি লোহার হাতল টেনে ধরতেই গোপন দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ঠিক সেই মুহূর্তে সামনের দরজাটি ভেঙে কয়েকজন মুখোশধারী ভেতরে ঢুকে পড়ল। ওরা পালাচ্ছে, কাউকে ছাড়বে না, একজন চিৎকার করে উঠল।
অনিক ও রহমান গোপন পথ দিয়ে বেরিয়ে অন্ধকার সুড়ঙ্গের ভেতর দৌড়াতে লাগল। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে তারা একটি পুরনো গ্যারেজে বের হল। সেখানে একটি পুরনো গাড়ি দাঁড়িয়েছিল। রহমান বললেন, এই গাড়িটা এখনো চালু হওয়ার কথা। চেষ্টা করো। অনিক চাবি ঘোরাতেই কয়েকবার শব্দ করে ইঞ্জিন চালু হয়ে গেল। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ল। এদিকে সাইমা চৌধুরী নিজের অফিসে বসে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তিনি জানতেন আর দেরি করলে অনিকের জীবন বড় বিপদের মুখে পড়বে। হঠাৎ তাঁর অফিসে একটি খাম এসে পৌঁছাল। খামের ভেতরে ছিল একটি ছোট কাগজ। তাতে লেখা, অনিককে বাঁচাতে চাইলে আজ রাত 12টার আগে পুরনো নদীর ঘাটে একা আসুন। কাউকে খবর দিলে অনিককে আর জীবিত দেখতে পাবেন না। চিঠিটি পড়ে সাইমা চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটি একটি ফাঁদ হতে পারে। তবুও অনিককে বাঁচানোর জন্য তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে অনিক গাড়ি চালাতে চালাতে হঠাৎ লক্ষ্য করল একটি কালো এসইউভি অনেকক্ষণ ধরে তাদের অনুসরণ করছে। রহমান উদ্বিগ্ন হয়ে বললেন, ওরা আবার আমাদের খুঁজে পেয়েছে। কিছুক্ষণ পরই এসইউভিটি তাদের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দিল। 4 জন অস্ত্রধারী লোক গাড়ি থেকে নেমে অনিককে ঘিরে ফেলল। ঠিক তখনই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। মুখোশধারীরা একে অপরের দিকে তাকিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। অনিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও রহমান বললেন, এটা শেষ নয়। যারা আজ পালিয়েছে তারা আরও বড় পরিকল্পনা নিয়ে আবার ফিরে আসবে। অনিক দৃঢ় কণ্ঠে বলল, যত বাধাই আসুক আমি সত্য প্রকাশ করব। আর সাইমা চৌধুরীকে একা লড়তে দেব না। কিন্তু ঠিক সেই সময় অনিকের ফোনে একটি ভিডিও বার্তা এসে পৌঁছাল। ভিডিও চালু করতেই দেখা গেল একজন অজ্ঞাত ব্যক্তি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, অনিক, তুমি যতই সত্যের কাছে যাও ততই নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারাবে। এখনো সময় আছে, সবকিছু ছেড়ে দাও। ভিডিও শেষ হতেই অনিকের চোখে ভয় আর দৃঢ়তার মিশ্র ছাপ ফুটে উঠল। সে জানত সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা রহস্যময় ব্যক্তির মুখ দেখে অনিক যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এতদিন যাকে সে একজন বিশ্বস্ত এবং নির্দোষ মানুষ বলে বিশ্বাস করেছিল, সেই মানুষটি আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে সামনে দাঁড়িয়ে। অনিক অবাক হয়েছে। এই দিনটার জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। অনিক রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি এতদিন আমাদের সঙ্গে অভিনয় করেছ। লোকটি শান্ত গলায় উত্তর দিল, অভিনয় নয়, পরিকল্পনা। আর সেই পরিকল্পনা আজ প্রায় সফল। সাইমা চৌধুরী দড়ি বাঁধা অবস্থায় বললেন, আমি অনেক আগেই বুঝেছিলাম তুমি বিশ্বাসঘাতক। কিন্তু প্রমাণ ছাড়া কাউকে কিছু বলতে পারিনি। লোকটি হেসে উঠল, প্রমাণ? সব প্রমাণ তো আমি অনেক আগেই সরিয়ে ফেলেছি। অনিক ধীরে ধীরে নৌকার দিকে এগোতে লাগল। ঠিক তখনই তার ফোনে একটি বার্তা এল। রহমান পাঠিয়েছেন, অনিক, নৌকার নিচে বিস্ফোরক লাগানো আছে, সাবধানে থেকো। বার্তাটি পড়ে অনিকের চোখ বড় হয়ে গেল। সে চিৎকার করে বলল, সাইমা চৌধুরী, নৌকায় বোমা আছে? এই কথা শুনে মুখোশধারী নেতা উচ্চস্বরে হাসতে লাগল। হ্যাঁ, ঠিকই শুনেছ। যদি আমি ধরা পড়ি তাহলে কেউই বাঁচবে না। অনিক বুঝতে পারল এক মুহূর্ত দেরি করা যাবে না। সে দ্রুত নৌকার পাশে উঠে পড়ল। শুরু হল ধস্তাধস্তি। একদিকে অনিক, অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তি। হঠাৎ সাইমা চৌধুরী নিজের হাতের বাঁধন কোনোভাবে খুলে ফেলতে সক্ষম হলেন। সুযোগ বুঝে তিনি পিছন থেকে লোকটিকে ধাক্কা দিলেন। লোকটি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে গেল। অনিক দ্রুত নৌকার ইঞ্জিন বন্ধ করে বিস্ফোরক খুঁজতে লাগল। কয়েক সেকেন্ড পর সে একটি টাইমার দেখতে পেল। স্ক্রিনে সময় দেখাচ্ছে রাত্রি 12টা বেজে 59 মিনিট, রাত্রি 12টা বেজে 58 মিনিট, রাত্রি 12টা বেজে 57 মিনিট। অনিকের কপালে ঘাম জমে গেল। সে জানে মাত্র 1 মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটতে পারে। অনিক, তাড়াতাড়ি কর, সময় নেই।
অনিক টাইমারের তারগুলোর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করল কোনটি কাটা নিরাপদ। ঠিক তখনই নদীতে পড়ে যাওয়া লোকটি আবার নৌকার পেছনে উঠে এল। তার হাতে একটি অস্ত্র। সে অনিকের দিকে তাক করে বলল, 1 ইঞ্চিও নড়বে না, নইলে এখনই সব শেষ করে দেব। অনিক একদিকে টাইমারের কাউন্টাউন, অন্যদিকে অস্ত্রধারী শত্রু, 2 বিপদের মাঝখানে আটকা পড়ে গেল। রাত প্রায় শেষের দিকে। নদীর তীরে পুলিশের গাড়ির নীল লাল আলো এখনো জ্বলছে। চারদিকে কৌতূহলী মানুষের ভিড়। সাংবাদিকরাও খবর পেয়ে ঘটনাস্থলে চলে এসেছে। কিন্তু অনিক কারো সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, ফোনে যে অচেনা ব্যক্তি বলল আসল খেলা এখন শুরু হবে, সে কে? সাইমা চৌধুরী অনিকের কাছে এসে শান্ত গলায় বললেন, এখন মিডিয়ার সামনে কিছু বলবে না, আগে আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। পুলিশ কর্মকর্তা সম্মতি জানিয়ে বললেন, আমরা আপনাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। ফাইলটিও বিশেষ নিরাপত্তায় রাখা হবে। অনিক সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, ফাইল আমি কাউকে দেব না। এই ফাইলের জন্যই এত কিছু হয়েছে। এটা আমার কাছেই থাকবে। পুলিশ কর্মকর্তা বললেন, তোমার ওপর আবার হামলা হতে পারে। অনিক দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হামলা হোক, তবুও সত্য লুকাব না। কিছুক্ষণ পর তারা একটি নিরাপদ অতিথিশালায় পৌঁছাল। চারদিকে পুলিশ মোতায়েন করা হল। সাইমা চৌধুরী একটি চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেললেন। অনিক, আজ তুমি না থাকলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। অনিক মৃদু হেসে বলল, আপনিও আমাকে অনেকবার বাঁচিয়েছেন। এখন আমাদের একসঙ্গে শেষ পর্যন্ত লড়তে হবে। ঠিক তখন রহমান দ্রুত ভেতরে ঢুকলেন। তাঁর মুখে উদ্বেগ। খুব খারাপ খবর আছে। অনিক উঠে দাঁড়াল। কি হয়েছে? রহমান বললেন, ফাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ নেই। অনিক অবাক হয়ে ব্যাগ খুলে দেখল। সত্যিই একটি খাম নেই। এটা কিভাবে সম্ভব? রহমান বললেন, নদীর ঘটনায় কেউ সুযোগ নিয়ে সেটা নিয়ে গেছে। সাইমা চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই খামের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। অনিক রাগে টেবিলে ঘুষি মারল। তার মানে শত্রুরা আবারও এক ধাপ এগিয়ে গেল। ঠিক তখনই অতিথিশালার বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। চারদিকে অন্ধকার। বাইরে গুলির শব্দ। পুলিশ সদস্যরা চিৎকার করে উঠলেন, সবাই সতর্ক। অনিক দ্রুত সাইমা চৌধুরীকে নিরাপদ কক্ষে নিয়ে গেল। হঠাৎ জানালার কাঁচ ভেঙে একটি ধোঁয়ার ক্যানিস্টার ভেতরে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেল। অনিক রুমাল দিয়ে নাক মুখ ঢেকে সাইমা চৌধুরীকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এল। বাইরে এসে দেখল কয়েকজন কালো পোশাকধারী লোক পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। একজন লোক অনিককে দেখে চিৎকার করল, ওই যে অনিক, ওকে ধরো। অনিক দৌড়াতে শুরু করল। সাইমা চৌধুরীও তার সঙ্গে দৌড়াচ্ছেন। হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে থামল। ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না। ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এল, দ্রুত উঠে পড়ুন, আমি আপনাদের সাহায্য করতে এসেছি। অনিক সন্দেহের চোখে তাকাল। আপনি কে? লোকটি বলল, সময় নেই, বিশ্বাস করুন, না হলে ওরা ধরে ফেলবে। পেছনে মুখোশধারীরা দ্রুত এগিয়ে আসছে দেখে অনিক আর দেরি করল না। সে ও সাইমা চৌধুরী গাড়িতে উঠে বসল। গাড়িটি মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে চলে গেল। কিছু দূরে গিয়ে লোকটি নিজের পরিচয় দিল, আমার নাম আরিফ। আমি বহুদিন ধরে এই চক্রের বিরুদ্ধে গোপনে কাজ করছি। অনিক বিস্মিত, আপনি আমাদের সম্পর্কে এত কিছু জানেন কিভাবে? আরিফ বললেন, কারণ এই চক্র আমার পরিবারও ধ্বংস করেছে। আমি বহু বছর ধরে প্রমাণ সংগ্রহ করছি। এরপর তিনি একটি পেনড্রাইভ বের করে অনিকের হাতে দিলেন। এটার মধ্যে এমন ভিডিও আছে যা প্রকাশ হলে সব সত্য বেরিয়ে আসবে। অনিক পেনড্রাইভটি শক্ত করে ধরে বলল, তাহলে আর দেরি কেন? আমরা এখনই এটা প্রকাশ করি। আরিফ মাথা নাড়লেন।
না, আগে নিশ্চিত হতে হবে আমাদের মধ্যে আর কোনো বিশ্বাসঘাতক নেই। সাইমা চৌধুরী বললেন, তুমি কি বলতে চাইছ এখনও আমাদের খুব কাছের কেউ শত্রুদের হয়ে কাজ করছে? আরিফ ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আর সেই মানুষটি এমন একজন যাকে আপনারা দুজনেই অন্ধের মতো বিশ্বাস করেন। কথাটি শুনে অনিক ও সাইমা চৌধুরী একে অপরের দিকে তাকাল। গাড়িটি তখন একটি নির্জন কারখানার সামনে এসে থামল। আরিফ বললেন, এখানেই আমাদের গোপন ঘাঁটি। তারা ভেতরে ঢুকতেই বিশাল একটি কক্ষে বড় বড় মনিটরে অসংখ্য সিসিটিভি ফুটেজ দেখা গেল। আরিফ একটি ভিডিও চালু করলেন। ভিডিওতে দেখা গেল নদীর ঘটনার সময় একজন লোক চুপিসারে অনিকের ব্যাগ থেকে সেই গুরুত্বপূর্ণ খামটি বের করে নিচ্ছে। ভিডিওটি জুম করতেই অনিকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। অনিক কাঁপা কণ্ঠে বলল, অসম্ভব, এ মানুষটা এটা করতে পারে না। সাইমা চৌধুরীও হতবাক হয়ে গেলেন, কারণ ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে তাদের সবচেয়ে বিশ্বাসের মানুষ। ঘরের ভেতর নেমে এল গভীর নীরবতা। অনিক বুঝতে পারল সত্যের লড়াই এখন আরও কঠিন হতে চলেছে, কারণ এবার শত্রু বাইরে নয়, একেবারে নিজের ভেতরেই লুকিয়ে আছে। ভিডিওটি শেষ হওয়ার পর পুরো ঘরে এমন নীরবতা নেমে এল যে সবার শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। অনিক স্থির দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস। না, এটা হতে পারে না, অনিক ধীরে ধীরে বলল। আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। সাইমা চৌধুরীও গভীর চিন্তায় ডুবে গেলেন। আরিফ কম্পিউটারের সামনে দাঁড়িয়ে বললেন, আমি জানতাম তোমরা প্রথমে বিশ্বাস করবে না, তাই শুধু এই ভিডিও নয়, আরও কিছু প্রমাণ সংগ্রহ করেছি। তিনি আরেকটি ভিডিও চালু করলেন। সেখানে দেখা গেল রাতের অন্ধকারে একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে মুখোশধারী দলের নেতার সঙ্গে গোপনে কথা বলছে। কিছুক্ষণ পর তার হাতে একটি খাম তুলে দেওয়া হচ্ছে। অনিক রাগে দাঁত চেপে বলল, তাহলে এতদিন আমরা যাকে আপন ভেবেছি সেই আমাদের সব খবর শত্রুদের দিচ্ছিল। সাইমা চৌধুরী বললেন, এখন আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যদি ও বুঝতে পারে আমরা সত্য জেনে গেছি, তাহলে সে পালিয়ে যাবে। ঠিক তখনই আরিফের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই তার মুখের রং বদলে গেল। কি বলছেন? আচ্ছা, আমরা এখনই আসছি। ফোন রেখে তিনি বললেন, খারাপ খবর, আমাদের গোপন ঘাঁটির অবস্থানও ফাঁস হয়ে গেছে। অনিক বিস্মিত হয়ে বলল, কিভাবে? আরিফ উত্তর দিলেন, যে বিশ্বাসঘাতকের কথা বলছিলাম সে আমাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে। কথা শেষ হতেই বাইরে বিকট বিস্ফোরণের শব্দ হল। পুরো ভবন কেঁপে উঠল। সাইমা চৌধুরী চমকে উঠে বললেন, ওরা এসে গেছে। কারখানার বাইরে একের পর এক গাড়ি এসে থামছে। কালো পোশাক পরা লোকজন চারদিক ঘিরে ফেলেছে। আরিফ দ্রুত একটি গোপন দরজা খুলে বললেন, এই পথ দিয়ে বের হতে হবে। 5 মিনিটের মধ্যে পুরো ভবন দখল করে ফেলবে ওরা। 3 জন দ্রুত নিচের সুড়ঙ্গে নেমে গেলেন। সুড়ঙ্গটি অনেক পুরনো, চারদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ।